ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দকে আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। সাষ্টাঙ্গ প্রণাম জানাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে। আজকে পূজ্যপাদ মহারাজের অনুধ্যান করার জন্য আমরা বিনম্রভাবে প্রয়াসী হব। সুতরাং ঠাকুর বা স্বামীজি এবং মহারাজের কাছে প্রার্থনা করি যেন আমরা সেই স্মরণ মনন ভালো করে করতে পারি। শারদাই নারী জাগরণ, এই শারদাই নারী জাগরণের দেবত্ব সমাবেশে আমি আপনাদের দ্বারা আমন্ত্রিত হয়ে কয়েকবার এসেছি। প্রত্যেকবারই আমি ধন্য হয়েছি, যেমন আজকেও হচ্ছি। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এবং আগামীকাল যার পুণ্য জন্মতিথি, তার সম্বন্ধে অনুধ্যান করার জন্য যে সুযোগ আমি পেয়েছি, তার জন্য আমি সত্যি কৃতকৃতার্থ। আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করি। যারা এখানে উপস্থিত আছেন বা পরে যারা শুনবেন, সকলকেই আমার যথোচিত সম্ভাষণ জানাই, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা। শ্রীরামকৃষ্ণ যখন কথামৃত পাঠ করি, তখন আমরা দেখি ঠাকুর কোথাও গান করতে করতে ভাবস্থ হলেন, সমাধিস্থ হলেন। কখনো তিনি গানও করছেন, নৃত্যও করছেন। কখনো ছোট্ট তক্তপোষটায় বসে ভক্তদেরকে ঈশ্বরের কথা বলছেন, আবার বলতে গিয়ে অনেক উপমা দিচ্ছেন, ছোট ছোট গল্প বলছেন, আবার এমন ভাবে বলছেন মাঝে মাঝে কথামৃতে দেখছি সকলের হাস্য। এই সবাই হাসছেন। কেন হাসছেন? ওই ঠাকুর বললেন মাকে, মা তুই রসে বসে রাখিস, আমাকে শুকনো সাধু করিস না। শ্রীরামকৃষ্ণ বলতে আমরা এটাই বুঝি। আবার এমনও বুঝি যে যিনি তার কাপড়ের ঠিক নেই। আবার এমনও দেখছি যার কাপড়ের ঠিক নেই, তিনি আবার বলছেন হরি এই ওখানে ছুরিটা থাকবে না, ছুরিটা রাখার জায়গা হচ্ছে এখানে, ওখানে রাখো। মানে তুরিয়ানন্দ মহারাজ বলছেন ওই যে ছুরিটা নিয়ে গেছে যারা পিকনিক করতে এসছে চড়ুই ভাতি, দেখে হয়তো ওরা এখনো দিয়ে গেল না কেন, সেদিকেও খেয়াল আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের একটা পরিচয় তো আমরা সাধারণভাবে ভাবতেই পারি না। তিনি একজন যুবককে বলছেন, একেবারে বলিষ্ঠ যুবক, 200-250 ডন বৈঠকতে, তাকে বলছেন এই তুই কুস্তি লড়তে পারিস? তিনি তো বুঝতে পারছেন না। তিনি তো জানেন আমি এক সাধুর কাছে এসেছি, যার কাছে ভগবানের কথা শুনি। তিনি বললেন হ্যাঁ পারি, আয় দেখি কেমন কুস্তি লড়তে পারিস। শ্রীরামকৃষ্ণ এই বলিষ্ঠ যুবককে আহ্বান করলেন, এবং শুধু তাই নয়, ঠাকুরকে এখন আমি অন্য রূপে দেখছি। তিনি সেই কুস্তিগিরা যেমন করে ওই তাল ঠুকতে ঠুকতে আসে, তেমনি ভাবে তাল ঠুকতে ঠুকতে এসছে, এসে একেবারে তাকে ওই দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছে। যুবক ভাবছে মুশকিল, এনাকে তো আমি একটু ঠেলে দিলেই তো সরে যাবে। তো কিন্তু উনি তো বলেওছেন কুস্তি লড়তে, প্রথমে তো কেমন লাগছে। তারপর তিনি এবার একটু আস্তে করে ঠাকুরকে ঠেলে দিয়েছেন, ঠেলে ঠেলে দেওয়ালের দিকে নিয়ে এসছেন। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে কে জিতলো? তুই তো জিতে গেলি। এই বলে ঠাকুর তার আধ্যাত্মিক শক্তি তার মধ্যে একটু সঞ্চার করলেন। আর সেই যুবক, সেই পালোয়ান, তিনি কি করলেন? তিনি আস্তে আস্তে অবশ হয়ে গেলেন। পরে তিনি বলছেন আসলে জয়টা ঠাকুরেরই হয়েছিল, আমি হেরেছিলাম, পরাজিত হয়েছিলাম বলেই তো তার চরণে তার দাসানুদাস হয়ে থাকতে পারলাম। কে এই স্বাস্থ্যবান যুবক যাকে কুস্তির জন্য আমন্ত্রণ জানালেন? তিনি হচ্ছেন হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে
স্বামী বিজ্ঞানানন্দজি। এই হচ্ছে ঠাকুর এবং বিজ্ঞানানন্দজির। আমরা একটা ঘটনা এইভাবে কেন আলোচনায় আনার চেষ্টা করলাম, কারণ আমরা শ্রীরামকৃষ্ণকে এখানে অন্য রূপে দেখলাম। বড় ভালো লাগলো। ঠাকুর ওই যাকে যেমন ঠাকুর যোগানন্দজি মহারাজকে যে শিক্ষা দিলেন, নিরঞ্জন মহারাজ কিন্তু সেটা দিলেন না। যোগানন্দজি মহারাজকে বললেন, এই আমার নামে অপমান করলো, আজে বাজে কথা বললো, তুই কিছু বললি না, প্রতিবাদ করলি না। আর নিরঞ্জন মহারাজ তো পালোয়ান, বলছে অমনি করতে হয়, আর দুটো কথা বললেই কি আমি খারাপ হয়ে গেলাম? ও বলবে, কত লোক কত বলে, লোক না পো, যাকে যেমন তাকে তেমন। কই লাটু মহারাজকে বা নিরঞ্জন মহারাজকে বা যোগীন মহারাজকে তো কুস্তির জন্য আমন্ত্রণ জানাননি, জানিয়েছেন বিজ্ঞান মহারাজকে। বিজ্ঞানানন্দজি মহারাজ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় 1868 সালের 30শে অক্টোবর এটোয়াতে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করছেন। তার বাবা তারকনাথ চট্টোপাধ্যায়, মা নকুলেশ্বরী দেবী। ঘটনা, উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করলেন, কিন্তু কয়েক বছর পরই চলে এলেন বেলঘড়িয়ায়, তাদের পৈতৃক বাড়ি বেলঘড়িয়ায়। এখন সেই বাড়িটি বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম আছে, তারই মানে অধীনে একটি সেন্টার হয়ে গেছে, এবং সেখানে বিজ্ঞানানন্দের জন্মতিথি বেশ ভালো করে পালিত হয়। যেমন বেলুড় মঠে হয়, তেমনি এলাহাবাদে মুটিগঞ্জেও হয়, যেখানে আমরা শুনবো পূজনীয় মহারাজ ওখানে আশ্রম করেছিলেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন এই যে ছোট থেকে বড় হচ্ছেন, আমাদের অনেকের খুব একটা আগ্রহ থাকে, কৌতূহল। আচ্ছা, উনি কিভাবে ঠাকুরের কাছে গেছিলেন? মনে আছে যখন খোকা মহারাজ ঠাকুরের কাছে যাচ্ছেন, তার আসাটা হঠাৎ করে, ওই রাস্তায় ভুল করেছিলেন, তারপরে এলেন, এসে প্রথমে দরজার কাছে দাঁড়িয়ে আছেন, ঠাকুর ডাকছেন, ওদিকে কে দাঁড়িয়ে আছো, এসো। উনি ভাবছেন নোংরা জামা, বলছে আরে তুমি তো এখানকার লোক, তোমার জামার নোংরা তো কি আছে, খোকা মহারাজকে একবার। কিন্তু আমাদের বিজ্ঞান মহারাজের কি হলো, বিজ্ঞান মহারাজ কিন্তু বেলঘড়িয়াতে দেখেছেন ঠাকুরকে, জয়গোপাল সেনের বাড়িতে একবার দেখেছেন, আবার তো ছোটবেলায় এই 10-12 বছর বয়সে আবার দেখেছেন 2-3 বছর পরে। তারপর একবার যখন ঠাকুরের কাছে এসে পৌঁছেছেন, তখন একটা জিনিস লক্ষ্য করতে হবে, শ্রীরামকৃষ্ণর কাছে যিনি আসছেন, ঠাকুর কিন্তু পরিষ্কার বলতেন, আমি প্রত্যেকের ভেতরটা দেখতে পাই। একেবারে কাচের আলমারিতে যেমন ওই কাচের এখান থেকে ভেতরটা দেখা যায়, কি কি বই আছে না আছে, বা কাচের বাসন আছে, সব দেখা যায়। আগেকার দিনে কাঠের আলমারিগুলো তাই হতো। ঘটনা হচ্ছে, একদিন উনি বলেছেন, আর বিজ্ঞান মহারাজ ভাবছিল, বাবা তাহলে আমার মনের ভিতর কি আছে, তিনি তাহলে সব বুঝতে পারছেন। কিন্তু একটা কথা, তিনি সবসময় তার ভালো গুণগুলোর কথাই বলতেন, কখনো তার নেগেটিভ সাইডটা বলতেন না। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবী আদর্শ মানে হচ্ছে ইতিবাচকতা, সদর্থক চিন্তা। তো এখন বিজ্ঞানানন্দজি মহারাজের স্কুলে পড়লেন, মানে প্রথমে তো ওই উত্তরপ্রদেশে পড়েছিলেন, তবে এখানে হেয়ার স্কুল, তো সেন্ট জেভিয়ার্স কলেজ, তারপরে আস্তে আস্তে উনি পাটনাতে গেলেন, বিএ পড়লেন, বিএ পড়ে তারপর একটু আগে আমরা শুনছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন পুনেতে, এবং ওখানে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ইঞ্জিনিয়ারিং পাশ করলেন। লক্ষ্য করতে হবে, এই মানুষগুলোকে নিয়ে, এই ব্যক্তিত্বগুলোকে নিয়ে, মহান ব্যক্তিত্বগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে শিক্ষা দেয়। ঠাকুরের কথা, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আত্মত্যাগের একটা ঘটনা না বলে মানে পারছি না, লোভ সামলাতে পারছি না বলতে পারেন। ব্যাপারটা এই ধরনের, যখন আজকাল যেমন হয়েছে না, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করলেই তো ক্যাম্পাস ইন্টারভিউ, আর ম্যাক্সিমাম ছেলে মেয়ে চাকরি পেয়ে যায়, এটাই বর্তমান রীতি। কিন্তু তখন তো আর ক্যাম্পাস ইন্টারভিউ এইভাবে ছিল না। আমি কখনকার কথা বলছি, 1892, 1891, তো আজকে 2025। কিন্তু একটা ছিল তখন, ওই পুনেতে ওই কলেজে যিনি ফার্স্ট এবং সেকেন্ড হবেন ডিপার্টমেন্টে, সেই দুজন চাকরি পেয়ে যাবেন, একজন বম্বে গভর্নমেন্টের, একজন ভারত সরকার। তো ইনি খুব কৃতি ছাত্র ছিলেন, খুব বুদ্ধিমান ছেলে। উনি জানতেন ফার্স্ট বা সেকেন্ড একটা হবে, তো সুতরাং একটা চাকরি পাবেন। কিন্তু হঠাৎ ওর মনে হলো, আরে আমারই তো বন্ধু রাধিকা প্রসাদ, ও তো খুব গরিব ঘরের ছেলে, ওর তো একটা চাকরি খুব বেশি করে দরকার, কিন্তু ও তো ফার্স্ট সেকেন্ডের মধ্যে নাও হতে পারে। একটা উপায় আছে, আমি যদি পরীক্ষা না দিই, ও থার্ড হতো, সেকেন্ড হয়ে যাবে, বা ফার্স্টও হতে পারে, কিন্তু ওর চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে
তখনকার দিনে কজন বা পারতো, আর এখনকার দিনে বা কজন পারে। যে নিজের কথাটা ভাবলোই না, তিনি বললেন বন্ধুকে, বন্ধু এবার আমি পরীক্ষা দেব না, তুমি দাও, তুমি ওই ফার্স্ট সেকেন্ডের মধ্যে হতে হবে কিন্তু, এই বলে তাকে উৎসাহ দিলেন। ঘটনা যেটা সত্য ঘটনা সেটা হচ্ছে বন্ধুকে আত্মত্যাগ করার পরও বন্ধু সেবার ফার্স্ট সেকেন্ড হতে পারেনি, সেটা দুঃখের কথা। কিন্তু বন্ধু তার এই যে নিঃস্বার্থ ত্যাগ, সেটা কিন্তু সারা জীবন মনে রেখেছিল। এবং পরের বছর, যার ফলে উনি ১ বছর পরে ইঞ্জিনিয়ারিং পাস করেন। পরের বছর যখন পাস করেন, সেবার ফার্স্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেকেন্ড হয়েছিলেন আনফরচুনেটলি। কেন? কারণ এখনো হয়ে থাকে, অনেক অধ্যাপকরা এটা করে থাকেন, তখনও তাই হয়েছে। বিভিন্ন কারণে তার যদি কোথাও আঁতে ঘা লাগে, নম্বর কমিয়ে দেন। যেমন তাদের হাতে নম্বর থাকে তো, ওই ল্যাবরেটরি মার্কস, ভাইভা। তো তখনও ওই জিওলজির এক অধ্যাপক, তিনি যখন এই হিন্দু ধর্মের পুনর্জন্মবাদ ইত্যাদি নিয়ে একটু ব্যঙ্গ করেছেন, তখন প্রতিবাদ করেছিলেন বিজ্ঞান মহারাজ। এদের মধ্যে সেই শক্তি ছিল না, সুতরাং প্রতিবাদ করাতে ওনার রাগ হয়েছে, উনি নম্বর কমিয়ে দেন, সেকেন্ড হয়েছে। তাতে কিছু যায় আসে না। উনি উত্তরপ্রদেশ গভর্নমেন্টের ওখানে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারিং চাকরি পান, এবং সেই চাকরি তিনি করছেন। এবং যখন উনি চাকরি করছেন, তখনকার দিনে ৬০ টাকা মাইনে পেতেন। উনি তখন আবার ভাবলেন, না আমি এই চাকরি কতদিন করবো, আমি তো সাধু হয়ে যাবো। ভাবলেন দরকার নেই। ছাড়বেন কোত্থেকে? তাদের নেতা কে? স্বামীজি। স্বামীজি বললেন, না না না, এখন তুই চাকরি ছাড়তে পারবি না। কেন চাকরি ছাড়তে পারবি না? তোর এই ৬০ টাকা আমাদের কাজে লাগবে। কারণ তখন অবস্থা রামকৃষ্ণ মঠের সাধুদের কি অবস্থা, আপনারা তো সকলেই, আমরা সকলেই একটু আধটু পড়লে জানতে পারি। কি করুণ অবস্থা! তখন এমন, যদি কোনো সাধু অসুস্থ হচ্ছে, তার পথ্যি, তার সেবা, তার ওষুধের কোনো পয়সা নেই। তারপর তো অন্যান্য আছেই, দৈনন্দিন খরচ। উনি ওই ৬০ টাকা থেকে পাঠাচ্ছেন। তখন আলমবাজারে আছে, ওই সাধুদেরকে পাঠাচ্ছে, মানে তার যারা গুরু ভাই হবে তাদেরকে। এবং কেউ যদি অসুস্থ হচ্ছেন, বা কেউ পরিব্রাজক জীবনে ওখানে ওইদিকে যাচ্ছেন, আর উনিও ট্রান্সফারেবল জব ছিল, বিভিন্ন জায়গায় যখন পোস্টিং হচ্ছে, সব কিন্তু গিয়ে পড়ছে হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়ের কাছে, অর্থাৎ এই বিজ্ঞান মহারাজের কাছে গিয়ে পৌঁছচ্ছে। এবং উনি সেটা ওই আর্থিক দিকটা দেখছেন ওই ৬০ টাকা মাইনের সাহায্যে। কিন্তু ঘটনা হচ্ছে, বিজ্ঞানানন্দজি মহারাজ তার এই জীবনটা যখন আমরা অনুধ্যান করতে যাচ্ছি, এমন তো নয় যে আমরা ক্লাস 4 তাও 5 তাও 6 এইভাবে পড়াশোনা করছি, ঠিক আছে, কিন্তু এখানে স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং হলো, কিন্তু তারপরে যে ওনার যে বিরাট জীবনের দিক, সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে ওনার কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য, আজকে একটা বৈশিষ্ট্য একটু আগেই শুনলাম, আত্মত্যাগ। এবার আরেকটা বৈশিষ্ট্য শুনি, ঈশ্বর নির্ভরতা। তার তখন বেশ কষ্ট, শরীরটা আবার বয়স হয়েছে, তখন বেলুর মঠে আছে। খুব স্বাভাবিকভাবেই, আমরা যদি এখন ভাইস প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়, কি প্রেসিডেন্ট মহারাজ অসুস্থ হয়, তখন কি হবে? অন্যান্য সাধু যারা তাদের থেকে একটু জুনিয়র, তারা নিশ্চয়ই বলবেন মহারাজ ডাক্তার দেখান, ইত্যাদি ইত্যাদি। ওনারা হয়তো অনেক সময় বলবেন, না না ডাক্তার দেখাবার দরকার নেই, ঠাকুর আছেন, ঠিক হয়ে যাবে। তো ব্যাপারটা এই ধরনের। বিজ্ঞান মহারাজের ঈশ্বর নির্ভরতার যে বৈশিষ্ট্য, সেটা একটু বলতে গিয়ে একটা ঘটনা বলি। স্বামী অভয়ানন্দজি মহারাজ, আমরা সবাই জানি ভরত মহারাজ, তো তিনি গিয়ে বললেন, মহারাজ একটা বিনম্র অনুরোধ আছে, প্রার্থনা। বলছে, বলো। যে আপনার খুব শরীর খারাপ, পায়ে যন্ত্রণা, ইত্যাদি, আপনার জন্য ভালো ডাক্তার নিয়ে আসি। না গো, তোমরা চিন্তা করছো কেন, আমি সুস্থ হয়ে যাবো। না মহারাজ, আমাকে একটু মানে অনুমতি দিন। বললেন, তুমি ডাক্তার আনবে? ভালো ডাক্তার জানো? হ্যাঁ। কে? বলছে, সব থেকে ভালো ডাক্তার? হ্যাঁ মহারাজ, সব থেকে ভালো ডাক্তার নাম হচ্ছে ডাক্তার নীলরতন সরকার। ও তাই? এর থেকে ভালো ডাক্তার নেই? না মহারাজ, এনার থেকে ভালো ডাক্তার নেই। বলছে, এনার থেকে ভালো ডাক্তার আছেন গো, তোমরা জানো না, উনি আমাকে দেখছে। কি মহারাজ? ওই যে মন্দিরে বসে আছেন শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ আমাকে দেখছেন, ফলে তোমাদের কোনো চিন্তা নেই, আমি সুস্থ হয়ে যাব। এই হচ্ছে ঈশ্বর নির্ভরতা। এই ঘটনাগুলো এখন আমরা যদি বলি, তাহলে আমরা কি শরীর খারাপ হলে ডাক্তার দেখাবো না? এইগুলো কেন উদ্ধার করি বলুন? আমি আপনাদের প্রশ্ন করছি না, নিজেকে প্রশ্ন করছি। আমরা ভাবছি, তাহলে আমাদের মধ্যে এই জায়গা তো হতে পারে, আমরা ডাক্তারবাবুদের কাছে যাবো না, তাতে কিন্তু ডাক্তারবাবুরা বেশ রেগে যাবে, বলবেন যে এমনিভাবে যদি পেশেন্ট কমে যায়, তাহলে আমাদের তো রোজগার কমে যাবে। এই ধরনের একটা ভেবেছিলেন অবশ্য, মানে প্রাসঙ্গিক না হলেও খুব লোভ লাগছে বলতে।
বলেই ফেলি, আপনাদের অনুমতি তো দেওয়াই আছে, নেওয়া আছে। ঘটনা হচ্ছে সেই মায়ের কাছে যখন ডাক্তার কাঞ্জিলালের স্ত্রী যখন বললেন যে প্রার্থনা করলেন, মা আশীর্বাদ করে দিন আমার স্বামী যেন আয় ভালো হয়। তো মা বললেন, না বাবা, সেই আশীর্বাদ আমি করতে পারবো না। কারণ তোমার স্বামীর যদি আয় ভালো হয় তাহলে তো আমার অন্য ছেলে মেয়েদেরকে অসুস্থ হতে হয়। কারণ ওর স্বামী তো ডাক্তার ছিলেন। তো ঘটনা হচ্ছে আমরা কেন ডাক্তারকে দেখাই? আমাদের মধ্যে সেই ঈশ্বর নির্ভরতা নেই। যেটা বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, ওনার তো ভাবের ঘরে চুরি নেই। উনি যা মনে জানেন, বিশ্বাস করেন, সেটাই মুখে বলছেন। যে হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ আমাকে দেখছেন। আমাদের মধ্যে যাদের সেই ঈশ্বর নির্ভরতা চলে আসবে, তারা এই কথা বলতেই পারে। কিন্তু হ্যাঁ, যদি আমরা ঈশ্বর নির্ভর হতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে আমাদের ওই কথায় কথায় কিন্তু ওই নির্ভর করতে হচ্ছে না, সো কল্ড ফিজিশিয়ানসদের কাছে যেতে হচ্ছে না, কারণ আমরা জানি তিনি আমাদের রক্ষা করছেন। বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের এই ঈশ্বর নির্ভরতা এবং আরেকটি বৈশিষ্ট্য কথা বলি। উনি কিন্তু মানে ব্রহ্মজ্ঞানী ছিলেন, তো ব্রহ্মজ্ঞানী ছিলেন কিন্তু কাউকে বলতেন না। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে গুপ্ত, গুপ্ত ব্রহ্মজ্ঞানী। আমাদের যদি একটু কিছু চলে আসে কোয়ালিটি, আমরা কতক্ষণে ভাবি প্রচার করব। আর এখন এই মিডিয়া হওয়ার ফলে প্রচার করতে সুবিধা হচ্ছে। সেই জন্য আজকাল কি হয়, কাউকে যদি কেউ দুটো কম্বল দেন, দেওয়ার পর অনেকে ভাবছে যে লোকে তো জানলো না আমি দুটো কম্বল দিলাম। তো এখন হোয়াটসঅ্যাপ আছে, এই দুটো কম্বল এখন 02 লিখতে গিয়ে হয়তো জিরোটা ডান দিকে চলে যায়। তারপর আবার জিরো বাড়তে থাকে, যখন ফরওয়ার্ডেড মেনি টাইমস হয়ে নিজের কাছে ঘুরে আসে, দেখা যায় নিজের লজ্জা লাগে, দুটো কম্বল দিয়েছিলাম 2000 চলে আসছে। ব্যাপারটা কি দাঁড়ালো? আসলে আমরা প্রচার চাই, আর যিনি প্রচার চান না তিনি গুপ্ত। এই গুপ্ত ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দজি মহারাজ, এটা আপনার আমার কথা নয়, রাজা মহারাজ বলতেন। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তাকে বলতেন যে বিজ্ঞানানন্দজি হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। স্বামীজির সঙ্গে তার গুরু ভাইদের একটা অসাধারণ ভালোবাসার সম্পর্ক। ওই যে ঠাকুর বলেছিলেন না, তুই এদেরকে ভালোবেসে একত্রে রাখবি। এই যে এক করে রেখেছিলেন, তাহলে ঠাকুর স্বামীজিকেই দায়িত্ব দিলেন কেন, অন্য কাউকে দিলেন না কেন? জুহুরি জহর চেনে, ঠাকুর নরেনকেই দায়িত্ব দিলেন। তো নরেন্দ্রনাথ যা বলবে সেটা আলটিমেট, ফাইনাল। এবং স্বামীজি রাজা মহারাজকে এমন বকেছেন, রাজা মহারাজ ঘরে গিয়ে কাঁদছেন, স্বামীজির খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, গিয়ে রাজা মহারাজকে জড়িয়ে ধরে বলছেন আমাকে তুই ক্ষমা কর, আমাকে তুই ক্ষমা কর। লাস্টে দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। এই হচ্ছে সম্পর্ক। এটা কখন বললাম রাজা মহারাজ কাঁদছে, সেটা বিজ্ঞানানন্দ মহারাজ তার সঙ্গে যুক্ত, এই ঘটনার সঙ্গে। কেমন ভাবে যুক্ত? না, বিজ্ঞান মহারাজ সিভিল ইঞ্জিনিয়ার। তো আজকে আমরা যে বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দির দেখছি, স্বামীজির মন্দির দেখছি, এই যে কাশীতে কঙ্কলে, যেখানে বিভিন্ন জায়গায় যত কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, আর্কিটেকচার দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছুর মূলে আছেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। তার বিরাট অবদান, বিরাট অবদান। একটা ঘটনা বলি, অদ্ভুত ব্যাপার। এই স্বামীজির প্রতি ভালোবাসা দেখুন, আর স্বামীজি এনাদেরকে কেমন ভালোবাসছেন। তখন গরমকাল, কনস্ট্রাকশনে কাজ চলছে, ওই বেলুড় মঠে জমি টমি নেওয়া হয়েছে, ওই পোস্তার কাজ, ওই ঘাট বাঁধানোর কাজ হচ্ছে। তো তদারকি তো করেন ইঞ্জিনিয়ার, তদারকি করেন। ইঞ্জিনিয়ার মানে বিজ্ঞানানন্দজি মহারাজ তো ডেডিকেটেড ইঞ্জিনিয়ার। তিনি কি করছেন, ওই সকাল থেকে বেলা 1টা-1:30টা পর্যন্ত ওখানে ওই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কাজ দেখছেন। আবার হয়তো আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু দুপুরে প্রসাদ পেলেন, একটু বিশ্রাম নিলেন, আবার সেই 2টো থেকে বিকেল পর্যন্ত ওই কাজ দেখছেন। ঘটনা হচ্ছে একদিন উনি প্রচন্ড গরম, খুব ঘামছেন। স্বামীজির দোতলার ঘরটা আমাদের বেলুড় মঠে, স্বামীজি ওপর থেকে দেখছেন। তো স্বামীজির দেখতে দেখতে স্বামীজির গ্লাসে একটু শরবত ছিল, স্বামীজি খেলেন, শরবত পান করলেন। করার পর একজন সেবককে ডেকে বললেন, এই তুই এটা একটু দিয়ে আয় তো। বলল কাকে? পেশনকে দিয়ে। পেশন? হরিপ্রসন্ন মহারাজকে স্বামীজি আদর করে পেশন বলতেন। প্রসন্ন থেকে পেশন। তো এই পেশনকে দিয়ে আয়। তো গিয়ে তিনি গিয়ে শুধু তার কর্তব্যটি পালন করেছেন, শরবতটি দিয়েছেন। বলছেন স্বামীজি এটা পাঠিয়েছেন আপনাকে খেতে। বিজ্ঞান মহারাজ খুব আনন্দ পেয়েছেন। গরমে একটু গ্লাসের দিকে তাকিয়ে দেখছেন 1 ফোঁটা কি 2 ফোঁটা আছে। কে বড় জোর 3 ফোঁটা।
খুব রাগ হয়েছে, খুব অভিমান হয়েছে, রাগ বলবো না, অভিমান। স্বামীজি এই সময় আমার সাথে রসিকতা করছেন। উনি রসিক, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না যে আমি এই রোদে ঘামছি, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, উনি ওর থেকে আমার জন্য এটা পাঠালেন। ঠিক আছে, স্বামীজি যখন পাঠিয়েছেন, আমি তো নিশ্চয়ই স্বামীজির প্রসাদ জাস্ট গ্রহণ করলেন ৩-৪ ফোঁটা। পরে বলছেন, আমার সমস্ত তৃষ্ণা ছাতি ফেটে যাচ্ছিল, সব তৃষ্ণা মিটে গেল। পরিতৃপ্ত, কারণ স্বামীজির প্রসাদ। এই প্রসাদ কথাটি আমরা যখন বলি না, আমরা জয়রামবাটি যাই, বেলুড় মঠে যাই, কামারপুকুর গিয়ে যখন আমরা মায়ের ঠাকুরের প্রসাদ পাই, দেখবেন কি তৃপ্তি, কি তৃপ্তি। আমরা সবাই যারা এই ভক্তরা আছি ঠাকুরের অনুরাগী, দেখুন আমরা যখন ওখানে যাই দেখবেন বাড়িতে পরে ফিরে এসে আমরা মাঝে মাঝে ভাবি, ওই ওই সুজির পায়েসটা বা ওই পায়েসটা আপনারা বাড়িতে যতই চেষ্টা করুন, মানে আমি রান্না করতে পারি না, মানে মায়েরা যারা আপনারা করেন, আপনারা দেখবেন মাঝে মাঝে নিজেরাই বলেন স্বগতোক্তি, না না ওই পায়েস আমরা পারবো না, ওই যে তরকারিটা ওটা আমরা পারবো না। আসলে ওটা তো প্রসাদ, সেই জন্যই ওর ওর স্বাদই আলাদা। তো এই স্বামীজির প্রসাদ বলে বিজ্ঞান মহারাজ একেবারে তৃপ্ত হয়ে গেলেন। বিজ্ঞান মহারাজের আরেকটা বৈশিষ্ট্য বলি, এই বৈশিষ্ট্যগুলো দেখুন। এই হচ্ছে তার, মানে তাদের যিনি দেখছেন স্বামীজি, সেই নেতা, স্বামী তো নেতা নন, স্বামী সেবক। স্বামীজি বলছেন না, সর্দার নয় শিরদার, নেতা হও না, সেবক হও। বারবার বলছে সেবক হও। তো স্বামীজি প্রতি যে ভক্তি, শ্রদ্ধা এবং আস্থা, সেটার একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম। আরেকটি ঘটনা মনে পড়ছে, যখন বিবেকানন্দ মানে স্বামীজির পর যেমন বলছি, তেমনি দেখুন ওই তিনি যে গুপ্ত বলছিলাম, তিনি কিন্তু কাউকে কিছু বলছেন না, চুপচাপ। কেমন চুপচাপ? একটা ঘটনা বলি। ওই এটাও কিন্তু ভরত মহড়ের সঙ্গে হয়েছে, স্বামী অভয়ানন্দ মহড়ের সঙ্গে। তখন বেলুড় মঠে আছেন। এখন তো বেলুড় মঠ থেকে হাওড়া স্টেশন আসতে গেলে যা রাস্তায় যানজট হয় আমরা সবাই জানি। মানে কতক্ষণে যে হাওড়া পৌঁছবো, ওই যতই ক্যাব নিই বা পার্সোনাল গাড়ি থাকুক, ওই যানজট কিন্তু আমাদের ফেস করতেই হয়। সেরকম আনপ্রেডিক্টেবল হয়। হাওড়া স্টেশন বেলুড় মঠ থেকে কখনো ২৫ মিনিটেও আসা যায়, কখনো কিন্তু ৫০ মিনিটও লেগে যায়। ব্যাপারটা হচ্ছে সেই সময় তো অত যানজট ছিল না। তো কিন্তু বিজ্ঞান মহারাজের একটা অদ্ভুত চারিত্রিক বৈশিষ্ট্য, উনি ট্রেন জটায়, যদি ট্রেন ৫টায় হয়, বিকেল ৫টায়, ২টোতে গিয়ে হাওড়া স্টেশনে বসে থাকতেন। কি ব্যাপার বলা যায় না, কখন ট্রেনের টাইম চেঞ্জ করে দেবে, তাতে আগে গিয়ে বসে থাকি। তো ঘটনা হচ্ছে, একবার ভরত মহারাজ বলছেন যে উনি চলে যাবেন এলাহাবাদ ফিরবেন। আর খুব স্বাভাবিকভাবেই ভক্তরা প্রণাম করতে আসবেন। বলছে, মহারাজ আপনি একটু পরে বেরোন, হ্যাঁ? আপনার ট্রেন কিন্তু মিস হবে না। বলছে, না, না আমাকে আগে যেতে হবে। বলি, মহারাজ আমাদের প্রার্থনা। আচ্ছা ঠিক আছে তুমি বলছো, তোমরা বলছো। আসেন। এবার ভক্তরা সব প্রণাম করে চলে গেছে। মানে হাতে তো ওনার ৩ ঘন্টা টাইম নেই। হয়তো ১ ঘন্টা ১৫-২০ মিনিট টাইম আছে। এবার গাড়ি স্টার্ট করেছে। তাতেও ভরত মহারাজ জানেন ২৫ মিনিটে পৌঁছে যাবেন। জাস্ট একটু গেছে, অল্প ১০-১৫ মিনিট রাস্তা। সঙ্গে সঙ্গে টায়ার পাংচার। গাড়ির টায়ার পাংচার। স্বাভাবিকভাবেই তার সারাতে সময় লাগবে। সেসব লেগেছে ১৫-২০ মিনিট, ২০ মিনিট যাই হোক লেগেছে। এবার ততক্ষণ কিন্তু একজন ঘামছে আর একজন চুপচাপ বসে আছে। কুল। যিনি কুল বসে আছেন তিনি স্বামী বিজ্ঞানন্দ মহারাজ। আর যিনি ঘামছেন, যিনি প্রার্থনা করেছিলেন অভয়ানন্দ মহারাজ। কি হলো, মানে আমি কেন বলেছিলাম, হ্যাঁ? এরপরে গাড়ি এগোতে শুরু করলো। ৫ মিনিট এগোনোর পর মারোয়াড়িদের বিয়ে প্রসেসন। মারোয়াড়িদের বিয়ের প্রসেসন, বিরাট প্রসেসন। যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। তো তারপরে যখন গাড়ি হাওড়া পৌঁছলো, তারপরে কোন রকমে ওই ট্রেন ছাড়তে বোধহয় ৫ মিনিট কি ১০ মিনিট বাকি। তিনি বললেন, আমি কান বলছি, আর কোনোদিন এনাকে বলবো না, এনারা সব ব্রহ্মজ্ঞানী। সেই জন্য এই ব্রহ্মজ্ঞানী কথাটা এসেছিল, সেইটা আমরা তার কনটেক্সটে একটা ঘটনা স্মরণ করে নিলাম। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ যখন ড্রেস পরতেন, তখন ড্রেসটা বড় অদ্ভুত ড্রেস ছিল। মোজা পরতেন, আমরা তো এক জোড়া মোজা পরি, ৩-৪ জোড়া মোজা পরতেন। না, না শীতকালে নয়, গরমকালে। একটা বিরাট আলখাল্লা মতো জামা পরতেন, সেখানে বেশ কয়েকটা পকেট। একটা টুপি পরতেন, কান ঢাকা টুপি। তাহলে চিন্তা করুন, বিজ্ঞানানন্দের এই ছবিটা আছে, আমরা দেখেছি। তো সেই কান ঢাকা টুপি, বিরাট আলখাল্লার মতো জামা, তাতে বেশ কয়েকটা পকেট আর কয়েক জোড়া মোজা হাঁটু পর্যন্ত। এইবার ওইটা পরে যাচ্ছে। ওই ড্রেস দেখলে সবাই হাসবে না? হাসতেন।
অনেক বাচ্চারা ওরা কি হলো হাসছো, আমি রামজির বন্দর হুঁ, मैं राम जी का बंदर हूं, मैं राम जी का बंदर हूं। মানে এইভাবে নিজে বলতেন, কত সুন্দর। তো এই যখন তিনি এগোচ্ছেন, একটা জিনিস দেখুন যে একটু আগে আমরা বলছিলাম যে স্বামীজি আর রাজা মহারাজের বকুনি, না সে বিজ্ঞান মহারাজ আছেন তো, তাহলে আমরা অনুধ্যান করবো না? নিশ্চয়ই করবো। ওখানে ওই যে কনস্ট্রাকশন হচ্ছে, তো তার তো একটা ডেফিনেটলি কত একটা জিনিস লক্ষ্য করি, আগে আমরা এই আলোচনায় আমাদের আসা উচিত যে শ্রীরামকৃষ্ণ মন্দির যে হচ্ছে, এই মন্দিরের দায়িত্বটা কে দিলেন? স্বামীজি স্বয়ং। স্বামীজি একটা জিনিস, আচ্ছা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী যারা আছেন তারা তো খুব উচ্চশিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো অধ্যাপনা করেছেন, কেউ হয়তো মানে ইংলিশে হয়তো মাস্টার্স করে অন্য কিছু চাকরি করতেন, মানে সবাই খুব অসাধারণ পণ্ডিত। আমরা তো তাদের মধ্যে বেশ কয়েকজনের নাম এখন জানিও। ঘটনা হচ্ছে কিন্তু এখন যতজন ইঞ্জিনিয়ারই হন, প্রথম ইঞ্জিনিয়ার মহারাজকে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। এরপর যত ইঞ্জিনিয়ার মহারাজই হন তারা কিন্তু সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ঘটনা হচ্ছে সেদিক দিয়েও শ্রীরামকৃষ্ণ 16 জনকে এমন নেমেছিলেন যে বিভিন্ন সেগমেন্ট থেকে নিয়ে এসেছিলেন। মানে ইঞ্জিনিয়ার ঠাকুর যদি না জুটিয়ে দেন তাহলে পরে তো নরেনের অসুবিধা হবে। ঠাকুর তো জানেন, ঠাকুর তো নরেনকে বলেছেন তুই আমাকে কাঁধে করে যেখানে নিয়ে যাবি সেখানে থাকবো। ঠাকুর জানেন নরেন নিশ্চয়ই কাঁধে করে নিয়ে গিয়ে মাঠে রেখে দেবেন না, তাহলে মন্দির হবে, সব হবে। এসব যে ভাবনাগুলো সে তো ঠাকুর আগে ভেবে গেছে। তো নরেন যে মন্দিরটা করবে, একজন ইঞ্জিনিয়ার যদি আমি না জুটিয়ে দিই তাহলে কি করে হবে? ঠাকুর একজন ইঞ্জিনিয়ার জুটিয়ে দিলেন। তো এই ইঞ্জিনিয়ারকে কিন্তু স্বামীজি ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভা। মানে সত্যিকারের কোন দিকে তিনি ছিলেন না। মন্দিরের আমরা যারা নন টেকনিক্যাল পার্সন, আমরা চট করে একটা প্ল্যান করতে পারবো না। বিবেকানন্দ প্ল্যান করছেন এবং বিবেকানন্দ বলছেন যে মোটামুটি ভাবে নকশাটা এই ধরনের হবে। তার জন্য উনি বিভিন্ন জায়গায় বিজ্ঞান মঞ্চে নিয়েও গেছেন, কেমন স্থাপত্য ইত্যাদি হবে সবকিছু। সাউথে নিয়ে গেছেন, ওয়েস্টে নিয়ে গেছেন, দেখিয়েছেন। তারপর বলছেন যে তোকে এবার প্ল্যান করতে হবে নকশা। জানেন শ্রীরামকৃষ্ণ জানেন মানে আবার মানে আমরা জানি শ্রীরামকৃষ্ণ মন্দির এই প্ল্যান কিন্তু অলমোস্ট ফোর্থ প্ল্যানে স্যাংশন হয়েছিল। একটা প্ল্যান করলেন, করে স্বামীজি কাছে নিয়ে গেলেন, স্বামীজি অ্যাপ্রুভ করলেন, বললেন না হলো না, আমি যেমন চাইছি হলো না। সেকেন্ড রিভাইজড হলো, থার্ড রিভিশন হলো, থার্ড বা ফোর্থ বারে যেটা নিয়ে গেলেন স্বামীজি বললেন হ্যাঁ মোটামুটি হয়েছে, মানে এবার চলবে। তখনও 100% হয়তো স্যাটিসফাইড হননি। তো এই মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপন কি করেছিলেন? মহাপুরুষ মহারাজ। কিন্তু আমরা যে মন্দিরটা দেখছি সেটা কিন্তু মহাপুরুষ মহারাজ না। কেন? কারণ সেইখানে জায়গা চেঞ্জ হয়েছিল তো, গঙ্গার একদম কাছে হয়েছিল, পরে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন না ওখানে হলে হবে না, আরেকটু দূরে করতে হবে। তখন মহাপুরুষ মহারাজের শরীর চলে গেছে, তারপর বিজ্ঞান মহারাজই তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু তারপর তো মন্দির তো হবে। এদিকে স্বামীজির মন্দির করেছেন, ওদিকে স্বামীজির যে মানে আমাদের পুরনো ঠাকুর ঘর ইত্যাদিতে সেখানে বিভিন্ন নিচে ভাড়ার ঘর এগুলো কনস্ট্রাকশন করেছে। বাইরে তো অনেক জায়গায় হয়েছে। এবার ওই যে কনস্ট্রাকশন হচ্ছে না, পোস্তা ঘাট বাঁধানো, এটা এস্টিমেট করতে হবে। তো বিজ্ঞান মহারাজের খুব ভয় লেগেছে। উনি ভাবছেন যদি একটু মোটা টাকা খরচ এটা দিই তাহলে স্বামী স্যাংশন করবে কিনা। উনি একটু কম করে নিয়ে ধরুন 6,000 টাকা খরচ হবে, উনি এস্টিমেট লিখেছেন 3,500 টাকা। আমি একটা এক্সাম্পল করলাম। তাহলে স্বামী দেখলেন আচ্ছা এই এস্টিমেট, ঠিক আছে অ্যাপ্রুভ করে দেবেন। এবার কাজ যখন এগোচ্ছে সত্যিকারে তো 3.5 হচ্ছে না, এবার তো 5-6 জন থেকে গেছে। বিজ্ঞানানন্দ মহারাজ কি করব, স্বামীজিকে ফেস করতে পারবেন না। স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে গিয়ে বলেছেন এই আমি করে ফেলেছি, বলে ঠিক আছে তোকে ভাবতে হবে না, ওটা আমি দেখছি। তখন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বামীজিকে বললেন এই ব্যাপার। স্বামীজি তখন খুব রেগে গেছেন, যে এত টাকা কোত্থেকে আসবে, ওই তখন খুব বকেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ওই বকুনি খেয়ে ঘরে চলে গিয়ে কাঁদছিলেন, যেটা একটু আগে আমরা আলোচনায় এসছিলাম। তো সেইখানে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের এই যে ভাবটা, তখন তখন উনি দেখলেন বাবা স্বামীজি বকেছেন, উনি কাঁদছেন, তারপরেই দেখলেন স্বামীজি তার কাছে গিয়ে তাকে একেবারে গলা জড়িয়ে ক্ষমা চাইছেন, একেবারে ভালোবাসছেন, উনিও ওনাকে ওইভাবেই
বুকে টেনে নিচ্ছে। এই হচ্ছে পারস্পরিক ভালোবাসা। আমরা বিজ্ঞানানন্দ যে বলছেন যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশন এর ক্ষেত্রে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে। আপনাদের সঙ্গে ভাগ না করলে স্বার্থপর থাকবে। তো সুতরাং এখানটা একটু নিঃস্বার্থ করুন। ব্যাপারটা হচ্ছে কি ধরনের? না উনি তখন যখন আচ্ছা একটা খুব মজার ঘটনা বলি। উনি তখন রয়েছেন এলাহাবাদে। এলাহাবাদে কিন্তু ওই চ্যারিটেবল ডিসপেন্সারি চলছে। ওই ঈশ্বর নির্ভরতা। একটু আগে এসেছিল না ঈশ্বর নির্ভরতা? হ্যাঁ, এসেছিল। ওই যে বললেন আমি ডাক্তার দেখাবো না, ডাক্তার নীলরত্ন সরকার তো অনেক ভালো ডাক্তার। আরেকটা ঈশ্বর নির্ভরতার ঘটনা আমরা শুনে ফেলি। তখন কি হয়েছে? তখন এলাহাবাদে রয়েছে। উনি ভক্তদের সঙ্গে কথা বলেন, ইত্যাদি করেন, সবই করছেন। চ্যারিটেবল ডিসপেন্সারি অনেকেই আসছেন। এবার হঠাৎ করে যিনি ডাক্তার তিনি রিজাইন করে চলে যান। ওই মুহূর্তে হঠাৎ ডাক্তার কোথা থেকে পাবেন? উনি বললেন কোন চিন্তা নেই। উনি পরের দিন থেকে ওষুধ দেওয়া শুরু করলেন। উনি ইঞ্জিনিয়ার ডাক্তার নন, অ্যালোপ্যাথিও নন, হোমিওপ্যাথি নন। কি করে ওষুধ দিচ্ছে? উনি পেশেন্টকে দেখছেন কি করে? পেশেন্টকে দেখছেনই না তো। পেশেন্ট ঢুকছে। ধরুন একজন ঢুকলেন, মধুসূদন পাল। এই মধুসূদন পাল ঢুকলেন, তখন উনি মধুসূদনকে স্মরণ করে মানে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে ওষুধটা দিয়ে দিলেন। ঢুকলেন ওষুধ হাতে দিয়ে দিলেন, চলে যান। আর ওরা ওই ওষুধটা ওই একটা ডোজ খেয়ে ওদের রোগ সেরে যেত। ব্যাস এই প্রচার শুরু হয়ে গেল চারিদিক থেকে। একদম দলে, দলে পঙ্গপালের মতো রুগী আসতে শুরু করলো। উনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়ার সময় পাচ্ছেন এমন অবস্থা। তিনি সবাইকে ওষুধ দিচ্ছেন। যিনি আসছেন তাকে ওষুধ দিচ্ছেন। কিন্তু ওনাকে ঠাকুর বলেছিলেন মেয়েদের থেকে দূরে থাকবে। তারপরে ঠাকুর তো এমন নয় যে মায়েদেরকে ইয়ে করছেন, দূরে সরিয়ে রাখছেন, তা তো নয়। কিন্তু কেন বলতেন তার কারণ আছে। তো এখন তিনি সেইটা খুব মানতেন। এবার মেয়েরাও তো আসতো, মায়েরাও আসতো। তারা আবার তাদের শারীরিক সমস্যা বলতে না, না, না কিচ্ছু বলতে হবে না। এই ওষুধ চলে যাবে। হ্যাঁ? সারতে শুরু করলো, সব সুস্থ হচ্ছে। এবার তখন দেখলেন আর সামলাতে পারছে না, এই চারিদিক থেকে এত লোক আসছে। তখন একজন ডাক্তারকে তারপর অ্যাপয়েন্টমেন্ট দিলেন। সেই ডাক্তার এসে বলছেন, "মহারাজ আমি একটা জিনিস তো বিস্মিত হয়ে যাচ্ছি। নাইট্রিক অ্যাসিড এর বোতলগুলো তো খালি হয়ে গেছে। নাইট্রিক অ্যাসিড এর বোতল সেখান থেকেও দিয়ে দিয়েছে। চিন্তা করুন।" বলছেন, "আমি কোনটাই কিছু করিনি। আমি শ্রীরামকৃষ্ণের নাম করেছি আর ওষুধ দিয়েছি। রোগ সেরে গেছে।" এই হচ্ছেন ঠাকুরের উপর নির্ভরতা। কি অদ্ভুত! এটাকে কেউ বলবে ম্যাজিক। না, না, না। এটা হচ্ছে ওই যে ঠাকুর করাচ্ছেন আর এই যে বিশ্বাস তাদের উপর যে এই যে ঈশ্বরের উপর যে বিশ্বাস যে কথাটা আসছিল সেটা অদ্ভুত, অদ্ভুত। তো সেই ধরনের এবার একটা ঘটনায় আসি। যখন আমরা ওই এলাহাবাদে উনি আছেন, তো তখন ওখান থেকে তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তার মধ্যে তাকে তো বিভিন্ন কনস্ট্রাকশন এ যেতে হচ্ছে। বারাণসীতে গেছেন, কঙ্খলে গেছেন, সারনাথে গেছেন, সারনাথে তিনি ঘুরতেও গেছিলেন। তো কালীঘাটে গেছেন। কালীঘাটে গিয়ে সাক্ষাৎ কালীবাগ দর্শন করছেন। মানে মৃন্ময়ী নয়, চিন্ময়ী। ঘটনা হচ্ছে যে চৈতন্য রূপিণী মা কালীমাকে দেখছেন, মা ভবতারিণীকে স্বামীজি দেখেছিলেন। যেদিন ঠাকুর বললেন, "নরেন কালী মেনেছে, নরেন কালী মেনেছে।" আর ঠাকুরের সেদিন সবথেকে বেশি আনন্দ হয়েছিল। কারণ নরেন কালী না মানলে ঠাকুরের বেশ চিন্তা ছিল, টেনশন শুরু হয়েছিল। কারণ কালীর ছেলেকে তাহলে তো নরেন মানবে না। নরেনকে তো আগে কালীকে মানতে হবে। তাহলে কালীর ছেলে শ্রীরামকৃষ্ণ, তাহলে নরেন শ্রীরামকৃষ্ণকে মানবে। তাহলে শ্রীরামকৃষ্ণ যে উদ্দেশ্যে নিয়ে এসছেন তার উদ্দেশ্য সাধন হবে। ঘটনা হচ্ছে যেন আমাদের মনে হচ্ছিল অঙ্কের মতো। তো হ্যাঁ, যে প্রসঙ্গে ছিলাম। চলুন বেনারস যাই আমরা। মানে বিজ্ঞান ভবনের সঙ্গেই যাই। হ্যাঁ? ভাল লাগে তো ঘুরতে যেতে। তো আমরা বারাণসী এখন তো প্রায়ই যাই। বিশেষ করে কুম্ভর পরে খুব লোকজন বেনারস যাচ্ছে, প্রয়াগ যাচ্ছে। তো আমরা এখন কিন্তু এই মুহূর্তে আমরা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের সঙ্গে বারাণসী গেছি ধরে নিই, কল্পনা করি ভাল লাগবে। লীলা চিন্তন। তো উনি আছেন। উনি ওখানে কনস্ট্রাকশন এর কাজ-টাজ করছেন। একদিন ওই টাঙ্গা থেকে পড়ে গেছেন। টাঙ্গা থেকে পড়ে গিয়ে উনার বেশ চোট লেগেছে। বুকে ব্যথা হয়েছে, হাঁটুতে লেগেছে, হাতে, পায়ে বিভিন্ন জায়গায়। আর রাত্রের দিকে জ্বরও এসছে। ওই যন্ত্রণা থেকে বিভিন্ন ইনজুরি থেকে হতে পারে জ্বর এসছে। তো তিনি রাত্রে বেলায় শুয়ে বলছেন, বিশ্বনাথ তোমার জায়গায় এলাম আর আমার এই এত কষ্ট, তুমি কিছু করবে না?"
সত্যি মধ্যরাত্রে স্বয়ং শিবজি বিশ্বনাথ এসে দর্শন দিচ্ছে। হ্যাঁ, বিজ্ঞান মহাদেশের বিশ্বনাথ স্বয়ং শিব তার দিকে এগিয়ে আসে। না না না, আপনি এগোবেন না, এগোবেন না, আপনি আমায় নিতে এসছেন তো, আমি এখন যাবই না, আমি ঠাকুরের কাজ করবো এখন, আমার এখানে অনেক কাজ আছে, আপনি এখন আমায় নেবেন না। শিবজি কিন্তু তার কথা শুনলেন, এগিয়ে এলেন, এগিয়ে একদম বিজ্ঞান মহারাজকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বিজ্ঞান মহারাজ পরে বলছেন যে আমার শরীর পুরো শীতল হয়ে গেল, গা তখন গরম জ্বরে পুড়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেল। তারপর শিবজি চলে যাচ্ছেন, শিবজি হাসছেন। সকালবেলা দেখছেন তার ব্যথা যন্ত্রণা প্রায় সব উপশম হয়ে গেছে, জ্বর চলে গেছে। তিনি গিয়ে বাবা বিশ্বনাথ তাকে দর্শন দিচ্ছেন, একেবারে তাকে আলিঙ্গন করে তার সমস্ত ব্যথা যন্ত্রণা দূর করে দিলেন। সারনাথে গিয়ে বুদ্ধকে জীবন্ত বুদ্ধ দেখলেন, গাইড বোঝাচ্ছেন, তিনি দেখছেন বুদ্ধ জীবন্ত। মজার ব্যাপার, গতকাল স্বামী সুবোধানন্দজি মহারাজ জন্মতিথি ছিল, আপনারা জানেন। তার খুব প্রিয় কি, যেটা স্বামীজির কাছে বর পেয়ে চেয়েছিলেন, চা। চা, উনি চা খেতে খুব ভালোবাসতেন এবং স্বামীজিকে বলেছিলেন যেন এই বর দিন আমার সারা জীবনে যেন কোনোদিন এমন না আমি চা না পাই, এবং সেটা হয়ওনি। স্বামীজির বর তো মিথ্যে হবে না। কেন বললাম? বিজ্ঞানন্দী মহারাজ চা খেতে খুব ভালোবাসতেন। বিজ্ঞানন্দী মহারাজের আরেকটি জিনিস খুব প্রিয় ছিল, আগামীকাল তার পূর্ণ জন্মতিথিতে আমরা এটা করতে পারি। কি প্রিয় ছিল? অনেক সময় হয় না, আমাদের যেমন হয় আমাদের গর্ভধারিণী মায়ের জন্মদিন পালন করলে মনে হয় মা কোনটা ভালোবাসেন বা কোনটা ভালোবাসতেন সেটা করবো, মানে শরীর চলে গেলে ভাবি, আর শরীর থাকলে মা তুমি কি ভালোবাসো, তোমার জন্য এটা। তেমনি আমাদের মনে হয় যে বিজ্ঞানন্দজি মহারাজ কি ভালোবাসতেন, সেটা একটা ঘটনা শুনি। অখণ্ডানন্দজি মহারাজ আমাদের তো তৃতীয় প্রেসিডেন্ট মহারাজ, আর স্বামী বিজ্ঞানন্দজি ফোর্থ প্রেসিডেন্ট মহারাজ। তো অখণ্ডানন্দজি মহারাজ যখন প্রেসিডেন্ট মহারাজ, এবার ভাইস প্রেসিডেন্ট একজন দরকার, যেমন আমাদের এখন কয়েকজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ আছেন। তো অখণ্ডানন্দজি মহারাজ একটি লিখলেন, চিঠি দিলেন, বললেন যে তোমাকে ভাইস প্রেসিডেন্ট করবো, তো তোমায় কিছু কাগজপত্র দিয়ে পাঠাচ্ছি, তুমি একটু সই করে পাঠাও তো, তাহলে তোমার একটা কলম উপহার দেবে। কারণ অখণ্ডানন্দজি মহারাজ জানতেন বিজ্ঞানানন্দজি মহারাজ দুর্বলতা হচ্ছে কলম, উনি পেন খুব ভালোবাসতেন। এই পেন, এই কলমের এত ওনার কলমের প্রতি ভালোবাসা ছিল, কেউ যদি একটা ভক্ত নেমন্তন্ন করতেন, বলছি তোমার বাড়িতে গেলে কলম দেবে তো, সেরকম কালকে আমরা আগামীকাল আমরা কিছু কলম কিনে মানুষ মানে অনেকে কলম দিতে পারি, তাহলে বিজ্ঞান মনোযোগ শ্রদ্ধাও জানানো হবে, কারণ তার প্রিয় জিনিস আমরা তো তার প্রিয়, সুতরাং সেটাও করতে পারি। বিষয়টা হচ্ছে, এবার মজাটা দেখুন, অখণ্ডানন্দ লিখলেন যে তুমি এগুলো সই করে পাঠিয়ে দাও, আমি তোমাকে একটা কলম উপহার দেবো। বিজ্ঞানন্দ উত্তরে কি লিখলেন বলছেন, আগে কলমটা পাঠিয়ে দিই, তাহলে ওই কলমটা দিয়ে সই করে পাঠাচ্ছি। মানে দেখুন কত সরল, একটা শিশুর মতো। একটা ছোট্ট বাচ্চা বলে যে কলমটা পাঠিয়ে দাও, যদি কলমটা আগে পাঠিয়ে দিয়ে ওই কলম দিয়ে সই করে তারপর কাগজপত্রগুলো পাঠিয়ে দিচ্ছি। এরা প্রত্যেকে সরল, বালক স্বভাব, বালক স্বভাব। ওই যে ঠাকুর 5 বছরের বাচ্চাটাকে দেখে জিলিপির চ্যাঙারিটাকে লুকোচ্ছে, লুকোতে লুকোতে সমাধিস্থ হয়ে গেল। কোথায় না 5 বছরের বাচ্চাটা এসে ঠাকুর কি জিলিপিগুলো খাবেন, তা নয়, ওই করতে করতে ঠাকুর তো বালক স্বভাব। এই যে বিভিন্ন স্বভাব, বালক বধ, তো এনারা সব শিশু। তো সেইখানে আর শিশু বলেই তো তাদের মধ্যে এই সারল্য এবং এই পবিত্র চিন্তা। ঘটনা হচ্ছে বিজ্ঞানন্দী মহারাজের যখন কেউ পরে বলতেন যে আপনি যে উপদেশ দিন, তখন কি বলতেন বলতো? দুটো উপদেশ দিতেন। বলতেন অত উপদেশ আমি দিতে পারবো না। একটা হচ্ছে সদা সত্য কথা বলবে, আরেকটা অন্যের জিনিস না বলে নেওয়া মানে চুরি করা। দেখুন আমাদের তো মনে হয় এই যে সত্যনিষ্ঠা, শ্রেয়বংশ বলছেন না, সত্য হচ্ছে কলিযুগের তপস্যা। মা বলছেন যে সত্যকে আট করে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। স্বামীজি বলছেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে নয়। সত্য, এই যে সত্য নিষ্ঠা, এটা প্রত্যেকে বলছে। একদিন মনে আছে, অনেক সময় মনে হবে এই কথাটা তো আজকের প্রসঙ্গে আসার দরকার নেই। হ্যাঁ দরকার আছে, আমাদের জন্য দরকার আছে।
স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে যখন একদিন ঠাকুর বলছেন যে, "কিরে, তোর দিকে আজকে আমি তাকাতে পারছি না কেন? তুই কি এমন অন্যায় কাজ করছিস?" রাজা মহারাজ ঠিক বুঝতে পারছেন না। হঠাৎ মনে পড়ল তিনি কোনো একটি কথা হয়তো মিথ্যে বলেছিলেন। সেই জন্য ঠাকুর তার দিকে মানে দেখতে পাচ্ছেন না। ঠাকুর এতটাই সত্যকে চাইতেন এবং এনাদের ঠাকুরের হাতে যারা তৈরি তাদের মধ্যে তাই। তো বিজ্ঞান মনে ছোট থেকে খুব সত্যনিষ্ঠা। এমন হয়েছিল তার পৈতে হওয়ার পরই মা তার গর্ভধারিণী মা নকুলেশ্বরী দেবী তাকে একবার বলেছিলেন, "এই তুই মিথ্যে কথা বলছিস কেন এটা?" উনি রেগে গিয়ে, "আমি মিথ্যে কথা কখনো বলতে পারি না" বলে পৈতেটা ছিঁড়ে দিয়েছিলেন। এবং তার পৈতে ছিঁড়ে দেওয়ার পরই তার একদিন পরে ২ দিন পরে টেলিগ্রাম এসেছিল তার বাবা শরীর ছেড়েছে। বিষয়টা হচ্ছে মা তাতে খুব দুঃখ পেয়েছেন। মা বলেছেন যে পৈতেরা ছিঁড়ে দেওয়ার জন্য এই ধরনের একটা অঘটন ঘটলো। ঘটনা বিজ্ঞানানন্দজি মহারাজ কিন্তু ওই সত্যের জন্য না থাকতে পেরে প্রতিবাদ হিসেবে ওই পৈতেটি ছিঁড়লেন। ঘটনা হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের এই প্রসঙ্গ যখন চলছে তখন আমাদের মনে হচ্ছে যে উনি যখন এই কনস্ট্রাকশন গুলো করছিলেন তখন ওনার কিছু বিশেষ কথা বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন। যেমন আমরা একটু আগে শুনেছিলাম যে ১৯৩৭ সালে প্রেসিডেন্ট হলেন ইত্যাদি সব। কিন্তু রামকৃষ্ণ মন্দির, শ্রীরামকৃষ্ণ মন্দির যে মন্দিরে আমরা যাই বেলুড় মঠে, সেটা কনস্ট্রাকশন মানে সেটা কবে এস্টাবলিশড হয়? ১৯৩৮ এর ১৪ই জানুয়ারি। কিন্তু যখন বিজ্ঞান মহারাজ এই কনস্ট্রাকশন এর জন্য একেবারে এত ব্যস্ত হয়ে গেছিলেন শেষের দিকে, তখন সবাইকে তাড়া দিচ্ছেন, "তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো।" কেনই তাড়া দিচ্ছিলেন? এনারা প্রত্যেকে জানেন আমি কবে শরীর ছাড়ব। আমরা সাধারণ মানুষ, আমরা কি করে জানব? ওনারা প্রত্যেকে জানেন। উনি দেখলেন স্বামীজি মন্দিরটা দেখে যেতে পারলেন না। মহাপুরুষ মহারাজ দেখে যেতে পারলেন না। গঙ্গাধর মহারাজ দেখে যেতে পারলেন না। হরি মহারাজ দেখতে পারলেন না। রাজা মহারাজ দেখতে পারলেন না। এবার উনি বুঝতে পারছেন আমিও তো চলে যাব। কিন্তু আমাকে তো স্বামী দায়িত্ব দিয়ে গেছে। স্বামীজি বলেছিলেন, "দেখ, এটা তোকে করতে হবে।" আমি কিন্তু স্বামীজি বলেছিলেন, "আমি তখন থাকবো না। কিন্তু আমি ওপর থেকে দেখব।" স্বামীজির কথা কোনদিন মিথ্যে হবে না। যিনি ওপর থেকে দেখবেন বলেছেন, তিনি ওপর থেকে দেখবেন। এই হচ্ছে ব্যাপার। তো কেমন? ঘটনা হচ্ছে আমরা শুনে নিই। কেমন ভাবে স্বামীজি কথার সত্যি। উনি বলছেন খুব তাড়া দিচ্ছেন, তাড়া দিচ্ছেন, তাড়া দিচ্ছেন। আল্টিমেটলি খুব তাড়াহুড়োর মধ্যে গর্ভবন্দিটা হলো। নাকবন্দী হয়। কিন্তু গর্ভবন্দির হলেও যেহেতু বিজ্ঞান মহারাজের সবাই বুঝতে পারছেন যে এবার ওনার শরীর চলে যাবে। গর্ভবন্দী যখন হয়েছে তখনই আমাদের ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা হোক। তখন ওই পুরনো মন্দির থেকে আত্মারামের কোটো নিয়ে বিজ্ঞান মহারাজ এলেন, প্রতিষ্ঠা করলেন এবং শ্রীরামকৃষ্ণ মন্দির তখন করার পরে তিনি আস্তে, আস্তে এসে ঘরে এলেন। একদিকে আনন্দ, আরেকদিকে ক্লান্তি। আনন্দ কেন? স্বামীজি তাকে দায়িত্ব দিয়েছিলেন। এবার সঙ্গে, সঙ্গে তার ঘরে না অনেকে চলে এসছে। অনেকে মানে কয়েকজন। এসে বলছেন, "মহারাজ, মহারাজ এই আপনার কেমন মনে হচ্ছে? আজকে আমি অনেক হালকা বোধ করছি রে। কারণ আমাকে স্বামীজি যে দায়িত্বটা দিয়েছিলেন, সেই দায়িত্বটা আমি পালন করতে পারলাম। আমি আত্মারামের কোটো এনে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলাম।" বললেন, "আর আপনি যে বলেছিলেন, আপনাকে স্বামীজি বলেছিলেন যে তিনি উপর থেকে দেখবে, দেখেছিলেন?" তখন বিজ্ঞানানন্দ মহারাজ কি বলেছিলেন? বললেন, "আমি তখন বললাম, স্বামীজি আপনি যে বলেছিলেন যে মন্দির যখন হবে, প্রতিষ্ঠা হবে আমরা উপর থেকে দেখব। আমি পরিষ্কার দেখলাম স্বামীজি, রাজা মহারাজ, গঙ্গাধর মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ সবাই দেখছেন। স্বামীজির কথা মিথ্যে হবে না। সবাই দেখছেন, আশীর্বাদ করছেন।" আশীর্বাদ বলাতে মনে হলো স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ নিজে বলছেন, স্বামী শিবানন্দজি মহারাজ যাকে আমরা মহাপুরুষ মহারাজ বলে জানি, তার শেষের দিকে প্যারালিসিস হয়ে গেছিল এবং তার ডান দিকটা পঙ্গু হয়ে যায়। তিনি শুধু বাঁ হাতটা উঠাতে পারতেন।
তিনি বাঁ হাত দিয়ে বিজ্ঞান মহারাজকে আশীর্বাদ করেছিলেন এবং তার সেই যে ভেতরের ভাবগুলো সেগুলো যেন বিজ্ঞান মহারাজের মধ্যে ঢুকে যায় এবং বিজ্ঞান মহারাজ যেন মহাপুরুষ মহারাজের সমস্ত ভাবগুলো পেয়ে যেন মনে হচ্ছে দুজনে এক হয়ে গেছে। প্রসঙ্গত একটা ঘটনা বলি। পূজনীয় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ যখন দীক্ষা নেবেন তো তিনি ভেবেছিলেন মহাপুরুষ মহারাজের কাছে দেবেন। মহাপুরুষ মহারাজের কাছে নেওয়া হলো না। এবার তখন বিজ্ঞান মহারাজের কাছে নেওয়ার কথা বললেন। উনি ওনার কিন্তু ইচ্ছে নেই, উনি গেলেন। বিজ্ঞানানন্দ মহারাজ সেদিন কিন্তু একটু মুখটা ভার করেছিলেন, হাসি হাসি মুখে ছিলেন না, খুব একটা কথা বললেন না। তাতে আত্মস্থানন্দজি বলছেন যে আমার আরো ইচ্ছে হলো, নিয়ে রাত্রেবেলা খালি ভাবছি আমি নেব ভেবেছিলাম মহাপুরুষ মহারাজের কাছে, এখন ওনার কাছে নিতে হবে। বলছেন রাত্রে কয়েকবার খালি দেখছেন দর্শন, একবার মহাপুরুষ মহারাজ, এক্ষুনি বিজ্ঞান মহারাজ, এখনই বিজ্ঞান মহারাজ, এখনই মহাপুরুষ মহারাজ। অদ্ভুত দর্শন। পরের দিন সকালে ছুটেছে বিজ্ঞানানন্দ মহারাজের কাছে। যাওয়ার পরে সেদিন বিজ্ঞানানন্দ, ওরে আরে এসো এসো এসো, বলো কেমন আছো, বসো। সেদিন একেবারে অন্যভাবে কথা বলছে। দেখুন এই এনাদের ভাবগুলো না আমরা সাধারণ মানুষ বুঝে উঠতে পারবো না। বিজ্ঞানানন্দ মহারাজের যে জীবন আমরা অনুধ্যান করছি আজকে, দেখুন একটা জিনিস তো খুব পরিষ্কার যে আমরা এই ধরনের যে মহামানব এদের যে পূর্ণ জীবন আমরা অনুধ্যান করি তাতে আমাদের জীবন ধন্য হয়। তাদের প্রত্যেকেরই কিন্তু বিরাট বিরাট সব অর্গে লেকচার দিয়েছেন, এই করেছেন তা নয়। স্বামী বিবেকানন্দের একভাবে অবদান, লাটু মহারাজের একভাবে অবদান। বিজ্ঞান মহারাজ কিন্তু বেশ কয়েকটা বইও লিখেছিলেন, সেটাও আমাদের জানার দরকার। বেশ কয়েকটা বইও লিখেছিলেন, কিন্তু এমনি খুব কৃতি ছাত্র ছিলেন। ঘটনা হচ্ছে যে তিনি এবার যখন শরীর যাবে তার কিছুদিন আগে বলছেন চলো জি চলো জি, এবার জানতে বলতে জানেন এবার চলে যাবে, শরীর চলে যাবে। তো তারপর ওই মন্দির প্রতিষ্ঠা যে কথাটা ছিলাম সেখানেই এবার আমরা উদ্যানের শেষের দিকে চলে এসেছি। 1938 14ই জানুয়ারি তিনি তার কয়েকদিন থাকলেন, তারপর এলাহাবাদ ফিরে গেলেন। এলাহাবাদে কিন্তু ওই মুঠিগঞ্জ আশ্রমটি করেছিলেন। ওখানেও তিনি কিন্তু নিজেকে খুব লুকিয়ে রাখতেন, ওই যে গুপ্ত, তিনি চট করে প্রকাশ করতেন না। এটা একটা বিরাট কোয়ালিটি, মানে যে যত গুপ্ত থাকতে পারবে তত ভালো। ওই খানিকটা ঠাকুরের কথা বলছে, ধ্যান করবে মনে কোণে আর বনে, ওই মনে আর কোণে, বনেও তাই। তো যেটা বলছি যে এপ্রিল মাসে 25 এপ্রিল সম্ভবত, তারপরে জাস্ট আর 3 মাস পরে, 3 মাস কয়েকদিন পরে তার শরীর গেল। এই যে পবিত্র জীবন আমরা স্বল্প পরিসরে একটু স্মরণ মনন করলাম, তার কাছে প্রার্থনা, স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের প্রার্থনা যে আমাদের, ঠাকুর বা স্বামীজির চরণে একই প্রার্থনা, আমাদের জীবন এই ধরনের ভাবে যদি আমরা তৈরি করতে পারি, অর্থাৎ এই পবিত্র ভাব নিয়ে, সরল মন নিয়ে, শরণাগতি নিয়ে, ঈশ্বর নির্ভর হয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলেই কল্যাণ। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি, সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। আপনাদের সকলকে শারদাই নারী জাগরণে যারা আমাকে সুযোগ দিয়েছেন আমি আবার আপনাদেরকে শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা জানাই। জয় বাবা। স্যার সশ্রদ্ধ প্রণাম নেবেন। খুব ভালো লাগলো অনুধ্যান। আমার একটা প্রশ্ন, না মানে জাস্ট শ্রী শ্রী মায়ের প্রতি তার আনুগত্য বা শ্রদ্ধা স্বামী বিবেকানন্দজি মহারাজের, যদি একটু সে বিষয়ে আলোকপাত করেন। খুব ভালো একটা দিক আপনি তুলেছেন, ধন্যবাদ। ঘটনা হচ্ছে যে ঠাকুরের কাছে তো আসছেন বিজ্ঞান মহারাজ,
বিভিন্ন সময়। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। ঠাকুরের কাছে উনি এসেছেন, বেশ কয়েকবার এসেছেন। কিন্তু খুব বেশি দিন ঠাকুরের সান্নিধ্য করতে পারেননি। কেন পারেননি? ঠাকুরের শরীর যাচ্ছে 1886 তে। আর উনি মোটামুটিভাবে তার আগে যেটুকু সময় পেয়েছেন, তো মায়ের ওই ঘটনাটা বলার আগে, মানে মায়ের সঙ্গে আনুগত্য মায়ের প্রতি, সেটা বলার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে। যে ঠাকুরের কাছেও তিনি যেতেন। একবার হয়েছিল যে তিনি রাত্রে আছেন, মধ্যরাত্রে হঠাৎ দেখছেন যে ঠাকুর একেবারে দিগম্বর হয়ে ওই তার মশারির পাশে ঘুরছেন, মা, 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 মা করছেন, হ্যাঁ? আর মাঝে, মাঝে ওই ঠাকুরের হাততালি দিচ্ছেন, হরিনাম করছেন। তখন তিনি ভেবেছিলেন যে লোকে যে সবাই পাগল বলে, তাহলে বোধহয় সত্যিই পাগল। পরে বুঝতে পেরেছিলেন যে না, ইনি হচ্ছেন খুব সরল এবং খুব উচ্চ কোটির মানুষ। ইনি অবতার কি অবতার নন এসব জানি না। কিন্তু এই ধরনের একটা ভাবনা হয়েছিল। আরেকটা ঘটনা বলে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণদেব কেমন ভেতরটা জানতেন। একবার কি হয়েছে, ঠাকুর তো রাত্রে খুব অল্প খেতেন। ওই ১ টা কি ২ টো লুচি, একটু হয়তো পায়েস খেলেন, এই ধরনের। তো ব্যাপারটা হচ্ছে, আর বিজ্ঞান মহারাজের ওই চেহারা, তারপর যুবক, একদিন রাত্রে আছেন, উনি ভাবছেন আমারও ভাগ্যে তো ২ টো লুচি পড়বে। তা তো হয়ে গেল। সারারাত তো মানে না খেয়ে থাকা। উনাকে বলতে হয়নি তো, উনি তো ভেতর, ভেতর ভেবেছেন। আর অন্তর্যামী তো সবই জানেন। যেহেতু অন্তর্যামিনীর কাছে পৌঁছবো, সেটা অন্তর্যামী থেকে অন্তর্যামিনীতে পৌঁছচ্ছি। তো অন্তর্যামী বুঝতে পেরেছেন। সঙ্গে, সঙ্গে অন্তর্যামিনী কাছে চলে গেল। অন্তর্যামিনী নহবতে বসে আছেন। মা, মা। হ্যাঁ, চলে এলো মোটা, মোটা রুটি। মোটা না পাতলা বলতে পারবো না। নরেন হলে মোটাই হবে। তো রুটি বেশ কিছু চলে এলো, তরকারি ইত্যাদি, ডাল এসব এলো। তো বিজ্ঞান মহারাজের সেদিন যেটা ভাবনা ছিল, সেই ভাবনাটা চলে গেল। মোটামুটি ভাবে তার পেট ভরে গেল। তো এই অন্তর্যামিনীর কাছে এবার পৌঁছে যাচ্ছি, হ্যাঁ? ঠাকুর আমাদেরকে পৌঁছে দিলেন। তো এই ঠাকুরই তো পৌঁছেছে মায়ের কাছে। তো মা মায়ের কাছে না খুব বেশি যেতেন না তিনি, প্রথমত। পরে কিন্তু বলেছেন যে ঠাকুরকে চট করে মানে স্যাংশন করানো যাবে না। কিন্তু মা না অল্পতেই স্যাংশন করে দেবে। মানে মায়ের কাছে আমরা তাড়াতাড়ি কাজটা পেয়ে যাব। তো পরে বলছেন না। কিন্তু তখন তো মায়ের কাছে বেশি যেতেন না। একবার কি হয়েছে, বলরাম বসুর বাড়িতে, এখন যেটা বলরাম মন্দির। তো মা আছেন ওখানে। তো বিজ্ঞান মহারাজ আছেন, স্বামীজিও আছেন। তো স্বামীজি বলছেন, "হ্যাঁ রে, তুই মাকে প্রণাম করে এসছিস?" বলছে, "না।" "যা, যা প্রণাম করে আয়।" উনি গেলেন। গিয়ে যেমন আমরা এমনি সাধারণভাবে ওই হাঁটু গেড়ে প্রণাম করি, উনি প্রণাম করে উঠে গেছেন। যে উঠেছেন, পেছনে একজন দাঁড়িয়ে, "পেছন।" হ্যাঁ? দেখছেন স্বামীজি। বলছেন, "মাকে এইভাবে প্রণাম করতে হয়? মা হচ্ছেন সাক্ষাৎ জগৎ জননী রে।" বলে স্বামীজি এত সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। বললেন, "মাকে এইভাবে প্রণাম করতে হয়।" তখন বিজ্ঞান মহারাজও ওইভাবে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। এবং তারপর বললেন যে, "মাই আমাদের সমস্ত দিকে সব সমস্যার সমাধান মাই যেন করে দিচ্ছেন এবং মায়ের কাছেই আমরা বেশি করে বলতে পারি।" সামান্য আলোচনা করার চেষ্টা করলাম। আমাদের সমাবেশ এখন সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদনে সুস্মিতা দাস। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রী বিজ্ঞানানন্দ মহারাজজির চরণেও আমার প্রণাম নিবেদন করি এবং স্যারকেও আমার প্রণাম নিবেদন করে আজকে একটি সঙ্গীত নিবেদন আমি করছি। শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ নাম ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमान युगदेव राम कृष्ण
शिव राम कृष्ण नाम। धर्म कर्म लक्ष्मी योगी महादेवी महेश्वर मोक्ष क्षेम सर्वदेव देवी श्री योगीश्वर। दुर्गा शिवा सत्य श्रेष्ठ श्रेय श्रेयाधीश्वर। ज्ञानी स्थूल महाशून्य राम कृष्ण बोधीश्वर। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। काला काल महाकाल काली श्यामा नित्य काल सत्य सत्य परम सत्य देव श्री महेश्वर। शंख चक्र गदा पद्म धारी श्री नारायण। आदिदेव राम कृष्ण सर्वदेवधीश्वर। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। विश्वपति लक्ष्मीपति प्रजापति मानेश्वर। शीतला विमला स्निग्धा शारदा श्री अधीश्वर। सर्वदेव देवी रूप सर्वसिद्धि परायण। राम कृष्ण परब्रह्म नित्यानित्य सोमेश्वर। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। रूप रूप सीमा सीम लीला नित्या सुरेश्वर। आर्थ नार्थ महादेव सत्यदेव भूतेश्वर। निद्रालज्जा श्रद्धा स्तुति यज्ञ कर्म विद्यमान। नित्य सत्य राम कृष्ण एकमेव द्वितीयम्। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। अवतार श्रेष्ठ योगी नित्य योग संस्थित। सर्वमोह मुक्त शुद्ध सत्य प्रेम धीस्थित। तार्क युक्ति ऊर्ध्व मुक्त बुद्ध जीत इंद्रिय। कामिनी कांचन जीत निर्विकार महेश्वर।
शिव राम कृष्ण नाम। पतित पावन देव शारदा श्री प्राणनाथ जगत पिता श्रीमान अधमे अभय स्थान। रक्षा दीक्षा सर्वदाता सर्वजीवाभिप्रेत। निर्विकल्पे चित्तस्थित ब्रह्मलोकाधीश्वर। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। दर्शने नित्य ध्यान मानने मुक्ति लाभ। स्मरणे जन्म शुद्ध निर्भरे अमीयला। युगले अभिन्न हृदि राम कृष्ण शारदा। प्रेम योगे मुक्ति मोक्षे धन्य शिव सुंदरा। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम। कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमान। युगदेव राम कृष्ण ब्रह्मणा। शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। जय ठाकुर, जय मा, जय स्वामीजी महाराज। স্যার আমার প্রণাম নেবেন। জয় মা।